হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও শুরু করছি জিম রনের লেখা বিখ্যাত একটি উক্তি দিয়ে। রিডিং ইজ এসেনশিয়াল ফর দোজ হু সিক টু রাইজ অ্যাবভ দ্য অর্ডিনারি। পার্সোনাল ফাইন্যান্স এবং সেলফ হেল্পের ওপর এ পর্যন্ত যত বই লেখা হয়েছে তার মধ্যে একটি মাস্ট রিড বুক হলো জর্জ এস ক্লাসনের লেখা বিখ্যাত বই দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। বইটি 1926 সালে প্রথম প্রকাশিত হয়। যারা বই পড়তে ভালোবাসো তারা অবশ্যই বইটির একটি ফিজিক্যাল কপি সংগ্রহে রাখো, কারণ এইসব বই সারা জীবন ধরে তোমায় অর্থনৈতিক উন্নতি করতে শেখাবে। আজ তোমাদের সাথে বইটির সহজ সরল সামারি আলোচনা করব। যদিও এটা বইটির সম্পূর্ণ সামারি নয়, এটাকে তোমরা রিভিউও বলতে পারো। তো শুরু করছি দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের সংক্ষিপ্ত রিভিউ। বইটি একটি ক্লাসিক্যাল পার্সোনাল ফাইন্যান্স বুক, যেটি অর্থনীতির কিছু মূল সূত্র প্রাচীন ব্যাবিলনের পটভূমিকায় সহজ কিছু প্যারাবেলের মাধ্যমে শিক্ষা দেয়। ওয়েলথ বিল্ডিং, মানি ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের ওপর কালোত্তীর্ণ কিছু জ্ঞান এই বইটি আমাদের কাছে তুলে ধরে। এই বইয়ের মূল প্রোটাগনিস্ট হলো আরকাদ। সে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। যদিও সে তার আর সকল সহপাঠীদের সাথে একই শিক্ষাগুরুর কাছে শিক্ষা পেয়েছে, একসাথে বড় হয়ে উঠেছে, একসাথেই খেলাধুলা করেছে, কিন্তু তার কাছে এমন কিছু নলেজ ছিল যা তাকে জীবনে চলার পথে অন্যদের থেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আরকাদ ওয়েলথ বিল্ডিংয়ের এই মূল্যবান শিক্ষা পেয়েছে ব্যাবিলনের একজন মানি লেন্ডার অ্যালগামিসের কাছ থেকে, যার শিক্ষার প্রথম সূত্র ছিল এ পার্ট অফ অল ইউ আর্ন ইজ ইয়োর্স টু কিপ। এরপর সেই সময়কার ব্যাবিলনের রাজা সারগন যখন এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন যে হোয়াই শুড সো ফিউ মেন বি এবল টু অ্যাকোয়ার অল দ্য গোল্ড, অর্থাৎ শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মানুষ কেন ধন সম্পদ অর্জন করতে সক্ষম হয়। শুড নট অল দ্য পিপল লার্ন হাউ টু অ্যাকুমুলেট গোল্ড অ্যান্ড দেয়ারফর বিকাম দেমসেলভস রিচ অ্যান্ড প্রসপারাস। সকল মানুষেরই কি এটা উচিত নয় যে তারা ধন সম্পত্তি অ্যাকোয়ার করার কৌশল শিখবে এবং তার ফলে নিজেদের উন্নতি ঘটাবে? রাজার এই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানালেন যে সমগ্র ব্যাবিলনে যে ব্যক্তি সবচেয়ে বেশি ধন সম্পত্তি একত্রিত করেছে, অর্থাৎ আরকাদ দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, সেই এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে যে হাউ টু বিকাম ওয়েলদি, কিভাবে ধনী হওয়া যায়। তাই আরকাদকে রাজার কাছে ডাকা হলো, আর আরকাদ রাজি হয়ে গেল যে অ্যালগামিসের কাছ থেকে তার উপলব্ধ জ্ঞান ভাণ্ডার ব্যাবিলনের সকল নাগরিকের কাছে উজাড় করে দিতে। বইয়ের ভাষায় বলতে গেলে আরকাদ বাউড অ্যান্ড সেইড টু কিং, আই অ্যাম দাই হাম্বল সার্ভেন্ট টু কম্যান্ড, হোয়াট এভার নলেজ আই পজেস উইল আই গ্ল্যাডলি গিভ ফর দ্য বেটারমেন্ট অফ মাই ফেলো মেন অ্যান্ড দ্য গ্লোরি অফ মাই কিং। আরকাদ খুব বিনম্রভাবে রাজার কাছে বলল যে জ্ঞান আমি অর্জন করেছি সেটা আমি খুব আনন্দের সাথেই আমার ফেলো শহরের মানুষ যারা রয়েছে, আমার বন্ধুরা এবং আমার ব্যাবিলন শহরের সকল নাগরিকের কাছে উদারভাবে আমি সেই জ্ঞান বিতরণ করতে প্রস্তুত। সেই মতো রাজার আদেশে একটা ক্লাসরুমের আয়োজন করা হলো, যেখানে 100 জন ব্যাবিলনের বিভিন্ন পেশার ব্যক্তি উপস্থিত হলেন। আর আরকাদ দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, যে কিনা তখন 70 বছরের একজন জ্ঞানী বৃদ্ধ, সে দৃঢ় এবং উজ্জ্বল জ্ঞানোদীপ্ত ভঙ্গিতে সেই সভায় 100 জনের সামনে তার জ্ঞান উজাড় করে দিল। আরকাদ ব্যাবিলনবাসীকে শেখালো 7টি মূল মন্ত্র, 7 কিওর্স ফর এ লিন পার্স, অর্থাৎ শূন্য টাকার থলিকে সমৃদ্ধ করার 7টি সূত্র, যা আজও ব্যক্তিগত আর্থিক সাফল্যের মূল ভিত্তি হিসাবে প্রযোজ্য। এই 7টি মূল মন্ত্র অনুসরণ করলে
যে কেউ দারিদ্র থেকে মুক্ত হয়ে ধনী হতে পারেন। আর্কাদের শেখানো সেই 7টি মন্ত্র এবার আমরা এক এক করে আলোচনা করব। প্রথম মন্ত্র, তোমার আয়ের অন্তত 10% সঞ্চয় করো। স্টার্ট দাই পার্স টু ফ্যাটেনিং। এটি সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র। নিজের আয়ের কমপক্ষে 10% সঞ্চয় করো এবং কখনোই তা খরচ করো না। বেশিরভাগ মানুষ যা উপার্জন করে তার সবটাই খরচ করে ফেলে। আরকাদ বলেন, তুমি যতই আয় করো না কেন তার কিছু অংশ নিজের জন্য রাখো। এই সঞ্চিত অর্থ ভবিষ্যতে বিনিয়োগ করা যাবে এবং এটি ধীরে ধীরে তোমার সম্পদ বৃদ্ধি করবে। দ্বিতীয় মন্ত্র, তোমার খরচ নিয়ন্ত্রণ করো। কন্ট্রোল দাই এক্সপেন্ডিচার। সঞ্চয় করতে গেলে অপ্রয়োজনীয় খরচ কমানো জরুরি। অনেকেই বলে আমার খরচ কমানোর উপায় নেই, কারণ সব কিছুই জরুরি। কিন্তু বাস্তবে সব খরচ জরুরি নয়। মানুষ যত আয় করে সে ততই তার খরচ বাড়িয়ে ফেলে। তৃতীয় মন্ত্র, তোমার সঞ্চিত অর্থ বিনিয়োগ করো। মেক দাই গোল্ড মাল্টিপ্লাই। শুধু সঞ্চয় করলেই হবে না, সঞ্চিত অর্থকে বৃদ্ধি করতে হবে। টাকা শুধু রেখে দিলেই বাড়বে না, এটি সঠিকভাবে বিনিয়োগ করলে বৃদ্ধি পাবে। আরকাদ বলে, সঞ্চয় করা টাকা এমন কাজে লাগাও যা তোমার জন্য আরও অর্থ উপার্জন করতে পারে। এটি হলো প্যাসিভ ইনকামের সূত্র। চতুর্থ মন্ত্র, তোমার সম্পদকে ক্ষতি থেকে রক্ষা করো। গার্ড দাই ট্রেজার্স ফ্রম লস। বিনিয়োগ করা ভালো, কিন্তু ভুল বিনিয়োগ করলে ক্ষতি হতে পারে। অনেকেই দ্রুত ধনী হওয়ার আশায় ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করে এবং ক্ষতির সম্মুখীন হয়। তাড়াহুড়ো করে বিনিয়োগ করা থেকে বিরত থাকো। বিশেষজ্ঞের পরামর্শ নাও এবং বিনিয়োগ সম্পর্কে গবেষণা করো। পঞ্চম মন্ত্র, নিজের বসতবাড়ি লাভজনক করো। মেক অফ দাই ডুয়েলিং এ প্রফিটেবল ইনভেস্টমেন্ট। নিজের বাড়ি থাকা আর্থিক স্থিতিশীলতার অন্যতম চাবিকাঠি। ভাড়ার ওপর নির্ভরশীল থাকলে আয়ের একটি বড় অংশ অপচয় হয়। নিজের বাড়ি থাকলে তা ভবিষ্যতে মূল্যবান সম্পদে পরিণত হয়। বাড়ি থাকার মানে অপ্রয়োজনীয় খরচ কমে যায় এবং সম্পদ তৈরি হয়। ষষ্ঠ মন্ত্র, ভবিষ্যতের জন্য আয় নিশ্চিত করো। এনশিওর এ ফিউচার ইনকাম। জীবনে যে কোনো সময় আয় বন্ধ হয়ে যেতে পারে, তাই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। কাজ বা ব্যবসা চিরস্থায়ী নয়, তাই বিকল্প উপার্জন থাকতে হবে। অবসরকালীন সময়েও পর্যাপ্ত আয় নিশ্চিত করতে হবে। বৃদ্ধ বয়সে বা অসুস্থ অবস্থায় যাতে কষ্ট না করতে হয় তার জন্য আগে থেকেই পরিকল্পনা করা উচিত। সপ্তম মন্ত্র, নিজের দক্ষতা উন্নত করো। ইনক্রিজ দাই অ্যাবিলিটি টু আর্ন। তুমি যত বেশি দক্ষতা বৃদ্ধি করবে তত বেশি উপার্জন করতে পারবে। উপার্জন ক্ষমতা কাজের দক্ষতা ও অভিজ্ঞতার উপরে নির্ভর করে। নিজেকে উন্নত না করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। নতুন দক্ষতা অর্জন করলে উচ্চ আয়ের সুযোগ সৃষ্টি হয়। পরের অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেন দ্য 5 লজ অব গোল্ড, স্বর্ণের 5টি নিয়ম। স্বর্ণ বা সম্পদ অর্জন করে ধরে রাখার জন্য 5টি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। এখানে স্বর্ণ রূপক হিসাবে ব্যবহার হয়েছে। যারা আয়ের 10% সঞ্চয় করে স্বর্ণ তাদের কাছে আসে। 2 নম্বর সূত্র, যারা বুদ্ধিমানের মতো বিনিয়োগ করে স্বর্ণ তাদের আয় বাড়িয়ে দেয়। 3য় সূত্র, যারা অভিজ্ঞ ও বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেয় স্বর্ণ তাদের অনুসরণ করে। যারা অযৌক্তিক ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে স্বর্ণ তাদের থেকে পালিয়ে যায়। যারা প্রতারণামূলক স্কিম বা নিজেদের কম বোঝা কাজে বিনিয়োগ করে স্বর্ণ তাদেরকে ছেড়ে চলে যায়। লেখক জর্জ স্যামুয়েল ক্লাসন দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটিতে সহজ এবং আকর্ষণীয় গল্পের মাধ্যমে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন আর্থিক শৃঙ্খলা, সঞ্চয়, বিনিয়োগ এবং দক্ষতা বৃদ্ধির গুরুত্ব। বইটির ফরওয়ার্ডে লেখক কিছু মানি ম্যানেজমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ উক্তি করেছেন। আসো সেগুলো আমরা একটু পড়ি। মানি ইজ দ্য মিডিয়াম বাই হুইচ আর্থলি সাকসেস is measured. Money makes possible the enjoyment of the best the earth affords. Money is plentiful for those who understand the simple laws
which govern its acquisition. Money is governed today by the same laws which controlled it when prosperous men thronged the streets of Babylon 6000 years ago. বইটিতে কিছু ছোট ছোট চ্যাপ্টার রয়েছে, যেমন প্রথমে অ্যান হিস্টোরিক্যাল স্কেচ অফ ব্যাবিলন, দ্য ম্যান হু ডিজায়ার্ড গোল্ড, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এর পরের চ্যাপ্টার 7 কিওরস ফর এ লিন পার্স, মিট দ্য গডেস অফ গুড লাক, দ্য 5 লজ অফ গোল্ড, দ্য গোল্ড লেন্ডার অফ ব্যাবিলন, দ্য ওয়ালস অফ ব্যাবিলন, দ্য ক্যামেল ট্রেডার অফ ব্যাবিলন, দ্য ক্লে ট্যাবলেটস ফ্রম ব্যাবিলন, দ্য লাকিয়েস্ট ম্যান ইন ব্যাবিলন। এই ছোট ছোট চ্যাপ্টারগুলোর মাধ্যমে লেখক আমাদের সামনে সুন্দরভাবে এই বইটিতে গল্পের মূল বক্তব্য তুলে ধরেছেন। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের মধ্যে মূল বইটি সম্পূর্ণ পড়ার আগ্রহ জাগিয়ে তোলার জন্যই আমাদের এই প্রয়াস। তাই এরকম আরও অনেক বই জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই ফিরছি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।